হ্যালো অ্যাসপিরেন্ট, কেমন আছো তোমরা সবাই? উর্দির স্বপ্ন পূরণে যারা দিন রাত পরিশ্রম করছো, সেই সমস্ত ভাইদের জন্য ডব্লিউপি, এসআই কনস্টেবল, কেপি, এসআই কনস্টেবল, আরপিএফ এবং জিডির জন্য যারা লড়াই করছো, দিন রাত পরিশ্রম করছো, তাদের জন্য মেগা মক টেস্ট। সপ্তাহে 3 দিন 30টা করে প্রশ্ন থাকে আমাদের, ঠিক আছে? আর এই কোয়েশ্চেন্স গুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তার কারণ তোমরা যে দিন রাত পরিশ্রম করে যদি থিওরি পড়াশোনা করছো, তো কতটা তুমি পড়াশোনা করলে, কতটা তুমি জানলে, কতটা তোমার মনে আছে, সেইটার জন্য মক টেস্ট দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেই জন্যই তোমাদের জন্য 30টা করে কোয়েশ্চেন্স আমি এনে থাকি। এটা হচ্ছে সেট নম্বর 3। এর আগে সেট নম্বর 1 এন্ড 2 হয়ে গেছে, যদি না দেখো অবশ্যই দেখো। চলো তাহলে তোমাদের সামনে প্রথম প্রশ্ন। আমার সাথে সাথে ক্লাস করবে তো অবশ্যই, এবং কত পাচ্ছ সেটা কিন্তু, মানে কতগুলো প্রশ্ন তুমি কারেক্ট করতে পারলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, একদমই সোজা প্রশ্ন। কোন স্থানে গৌতম বুদ্ধ তার প্রবচন দিয়েছিলেন? মানে এখানে বলতে চাইছে গৌতম বুদ্ধ প্রথম তিনি কোথায় তার ধর্মমত প্রচার করেছিলেন, যেটিকে ধর্মচক্র পরিবর্তনও বলে থাকে, ঠিক আছে? তো সোজা প্রশ্ন, এবং এই কোয়েশ্চেন্স গুলো না একেবারে পুলিশ এক্সামের জন্য আইডেন্টিক্যাল। এবার কিছু কোয়েশ্চেন্স তোমার একটু স্ট্যান্ডার্ড বলে মনে হতে পারবে, তার কারণ দেখো মেনও তো তোমরা দেবে, তো মেন্সে তো আর নিশ্চয়ই একেবারে পাতি ক্যালানে কোশ্চেন আসবে না, তো সেই জন্য তো তোমাদের এখন থেকেই প্রিপারেশন করতে হবে এখান থেকে। সেই জন্য কোয়েশ্চেন কিন্তু খুবই ভালো রেখেছে। তো উত্তর হবে বোধ গয়া, এটা হচ্ছে সরাবস্তির কথা বলছি, শ্রাবণ দিনের সরাবস্তি। সারনাথ নাকি বৈশালী? আনসার তোমরা সকলেই জানো, সারনাথ উত্তরপ্রদেশের অবস্থিত। সারনাথ ইউপি, বিহার, তোমার কি বলে, বারাণসীর কাছে অবস্থিত। সারনাথই হচ্ছে প্রথম, তুমি এটা দেখতে পাবে, ঠিক আছে? প্রথম, পরের প্রশ্ন বলছে পৌষ্টিক নালীর অঙ্গগুলির দ্বারা নিঃসৃত কোন রস চর্বি হজমে, চর্বি মানে এখানে তোমার বলতে চাইছে যে ফ্যাট হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক কোথাকার না, পৌষ্টিক নালী, ঠিক আছে? তো পৌষ্টিক নালীতে অগ্নাশয় রস, লালা রস। লালা রস তো একেবারেই হবে না, তার কারণ লালা রস কার্বোহাইড্রেট করে, তো এটা কাটা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি শ্লেষ্মা? শ্লেষ্মা এটা তো তোমার পাকস্থলী থেকে খরিত হয়, এই HCl হচ্ছে পাকস্থলী থেকে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার পিত্তরস, অগ্নাশয় রস, নাকি লালা রস, নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার লালা রস আসছে, তার মানে অপশন নাম্বার ডিও কাটা। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে রাইট হবে, পিত্তরস এবং অগ্নাশয় রস। এবার অগ্নাশয় যে এটা একটা মিশ্র গ্রন্থি, হ্যাঁ জানো তো তোমরা সবাই, এটা একটা মিশ্র গ্রন্থি, তার কারণ এখান থেকে হরমোনও খরিত হয়, এখান থেকে তোমার উৎসেচকও খরিত হয়, মিশ্র গ্রন্থি, ঠিক আছে? আর পিত্তরস এটা হচ্ছে তোমার বাইল জুস বলা হয়। এইটা, এই পিত্তরসটা কোথা থেকে খরিত হয় না, লিভার থেকে, মানে যকৃৎ থেকে, ঠিক আছে? লিভার বা যকৃৎ, যকৃৎ থেকে খরিত হয়, মনে রাখবেন, লিভার বা যকৃৎ। আর এটা জমা হয় কোথায়, জমা হয় হচ্ছে পিত্তথলিতে, ঠিক আছে? পিত্তথলিতে জমা হয়, ঠিক আছে? পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলছে 3 নম্বর, ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে অক্সিজেন উৎপাদন হয়, অক্সিজেন উৎপাদন হয় না, ইথার উৎপন্ন হয়, নাকি HCl উৎপন্ন হয়? HCl এটা, ঠিক আছে? আচ্ছা, তো উত্তর কি দেবে? ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ যদি করে তাহলে তার মাধ্যমে অক্সিজেন উৎপন্ন হয় না। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলো, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, খুব ভালো প্রশ্ন এটা, ঠিক আছে? যথেষ্ট ভালো প্রশ্ন। তোমরা শুধু মক টেস্ট দিচ্ছ, এবং মক টেস্ট দেওয়ার সময় যেই প্রশ্নগুলো তোমার না খুবই স্মরণে করে না, তুমি প্রথম দেখলে, প্রথম শুনলে, তো সেগুলো কিন্তু খাতায় অবশ্যই নিয়ে নিও বা স্ক্রিনশট নিয়ে নিও। তো স্ক্রিনশট নিলে তো থাকবে না, তোমার ফোনে ডিলিট করলে সব চলে যাবে, খাতায় লিখে নিও, ঠিক আছে? রিভিশন করতে পারে ভালো করে। পরের প্রশ্ন বলছে হিউয়েন সাং কোথায় জৈন ধর্মের প্রভাব লক্ষ্য করেছিলেন? কোন ধর্মের? জৈন ধর্মের, ঠিক আছে? তো অপশন বলছে উড়িষ্যা, কাশ্মীর, বাংলা, নাকি বিহার। তো হিউয়েন সাং এসেছিলেন কার সময়? দেখো হিউয়েন সাং আর হর্ষবর্ধন তো এইভাবে মনে রাখবে, হর্ষবর্ধন এবং হিউয়েন সাং এর সমসাময়িক, মানে তোমার ওই সময় এসেছিলেন, ঠিক আছে? কোথায় এসেছিলেন? আর নালন্দাতে এসেছিলেন বৌদ্ধ পড়াশোনা করবার জন্য, কিন্তু তিনি জৈন ধর্মের প্রভাব লক্ষণ করেছিলেন আমাদের বাংলাতে, ঠিক আছে? ভালো প্রশ্ন, একটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, বাংলাতে, মনে থাকবে। বেশ, আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলবো। বলছে সালোক সংশ্লেষের নির্ভুল রাসায়নিক সমীকরণ দাতাদের একজন, একজন হলেন কে? তার মানে এর মধ্যে কে সালোক সংশ্লেষের একদম নির্ভুল সমীকরণ দিয়েছে? হেলমেন্ট, নাকি ক্রিস্টালে, সেনে সেনেবিয়র, নাকি কেলভিন? তো আমরা জানি কেলভিন চক্র হয়, কেলভিন সাইকেল, তো কেলভিন, উত্তরটা হয়ে যাবে কেলভিন, ঠিক আছে? আচ্ছা, কেলভিন সাইকেল কোথায় হয়? যদি উত্তর দিতে হয় তাহলে বলবে স্ট্রোমাতে হয়, স্ট্রোমা। আর স্ট্রোমাতে কি হয়? অন্ধকার দশা বা ডার্ক রিয়াকশন,
অন্ধকার দশা, আমরা জানি এগুলো সব সালোক সংশ্লেষ হয়। একটা হয় অন্ধকার দশা স্ট্রোমাতে, আরেকটা হয় হচ্ছে তোমার আলোক দশা, সেটা হয় গ্রানা অঞ্চলে। ঠিক আছে, গ্রানা, গ্রানা অঞ্চল কোথায় হয়? গ্রানা অঞ্চলে কি হয় না, আলোক দশা, আলোক দশা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আনবো। বলছে বিনা অনুমতি নিয়ে কোন সাংসদ, সাংসদ মানে হচ্ছে তোমার এমপি, সর্বাধিক কত দিন পর্যন্ত সংসদে অনুপস্থিত যদি থাকলে তার সদস্যপদ খারিজ হবে না। উত্তরটা একটুখানি কারেকশন করতে হবে, এটা না নয়, বলছে খারিজ হবে, খারিজ হয়ে যাবে যদি সে পারমিশন না নিয়ে টানা 60 দিন 60 ডেজ যদি তিনি সংসদে না আসে। ঠিক আছে, 60 দিন মনে রেখে দিও। আচ্ছা বেশ, পরবর্তী প্রশ্ন বলছে ভারতের মুখ্য নির্বাচন আধিকারিক, মুখ্য নির্বাচন কমিশনের কথা বলছে, যে হচ্ছে ভোট করায়, তার তিনি কার দ্বারা নিযুক্ত হন? মুখ্য নির্বাচন কমিশন তিনি নিযুক্ত হন প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি নাকি স্বরাষ্ট্রমন্ত্রী? উত্তর হবে রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয়। আর তিনি মানে নির্বাচন কমিশন রয়েছে 324 নম্বর ধারা অনুযায়ী। ঠিক আছে, মুখ্য নির্বাচন কমিশনের কাজ হচ্ছে তোমার লোকসভার ভোট করানো, রাজ্যসভার ভোট করানো, তারপরে আমাদের প্রত্যেকটা রাজ্যের বিধানসভার ভোট করানো, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, এদের প্রত্যেকের নির্বাচনের দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন হচ্ছে 1+2, মানে হচ্ছে তোমার একজন হচ্ছে প্রধান, দুজন হচ্ছে সহযোগী। ঠিক আছে, আর প্রথম আমাদের 1993 সালে ভোটার কার্ড ইন্ট্রোডিউস হয়েছিল, প্রথম ইলেকশন হয়েছিল 1951 থেকে 52 সালের মধ্যে। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা মনে রাখবে যে খুব ইম্পর্টেন্ট, 61 অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনী, সেটা ছিল হচ্ছে 1988 এই সংশোধনীর মাধ্যমে আমাদের ভোটার এজ 21 থেকে কমিয়ে কোথায় করা হয়েছে, 18 করা হয়েছে। ঠিক আছে, আর সালটা ছিল কার্যকরী হচ্ছিল 1989 সাল। ঠিক আছে, 1989 সাল। 1989 সালে এটি কার্যকর হয়েছে। তো অ্যামেন্ডমেন্টটা ছিল 61তম, সালটা হচ্ছে 68, তোমার কি বলে 88। ঠিক আছে, আর যদি বলে 21 থেকে 18 কবে করা হয়েছে, তাহলে উত্তর দেবে 89। পরবর্তী প্রশ্ন তোমাদের সামনে বলছে ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, আবার পুরোপুরি এক কেন্দ্রীয় নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। এই কথাটি কে বলেছিল? স্টার দেবে, কোশ্চেনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ প্রশ্ন। আমরা জানি দুই ধরনের রাষ্ট্রনীতি হয়, মানে রাষ্ট্র হয়। এক ধরনের হয় যে যুক্তরাষ্ট্রীয় ফেডারেল স্ট্রাকচার হতে পারে, আরেকটা হচ্ছে পুরোপুরি কেন্দ্রীয়, মানে হচ্ছে তোমার সেন্ট্রালাইজড হতে পারে। ঠিক আছে, মানে কেন্দ্রীয় সরকার থেকে চালিত হয়। কিন্তু আমাদের দেশ হচ্ছে এই দুটোরই সংমিশ্রণে তৈরি। এই কথাটি জওহরলাল নেহরু, B.R. আম্বেদকর, মহাত্মা গান্ধী নাকি ডি বসু বলেছিল? তো উত্তর অপশন নাম্বার A B C D, অপশন নাম্বার ডি হচ্ছে ডি বসু, তিনি বলেছিলেন এই কথাটি। ঠিক আছে, আচ্ছা কেন? তার কারণ হচ্ছে এমনি সময় তো আমাদের ফেডারেল স্ট্রাকচার, মানে হচ্ছে কেন্দ্রীয় একটা সরকার, রাজ্যগুলিতে একটা একটা করে সরকার থাকবে। ঠিক আছে, তার মানে কেন্দ্রীয় সরকারের আইন বানানোর ক্ষমতা রয়েছে, রাজ্যগুলিরও আইন বানানোর ক্ষমতা রয়েছে, তাই হলো এটাকে বলা হয় ফেডারেল স্ট্রাকচার। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা রাজ্যেরই ক্ষমতা রয়েছে, এইটা সমানভাবে এটা চলছে। কিন্তু যখন রাষ্ট্রপতি শাসন চলবে, বা মনে করো কি বলে তোমাকে এটা ন্যাশনাল ইমার্জেন্সি চলবে, জাতীয় জরুরি ব্যবস্থা, তখন কিন্তু সমস্ত ক্ষমতা তোমার কোথায় চলে যায়, কেন্দ্রের হাতে চলে যায়। তখন তো ইউনিটারি হয়ে যায়, এক কেন্দ্রীকরণ হয়ে যায়। সেই জন্যই বলেছে এই দুটোর সংমিশ্রণে তৈরি, আর ডি বসু কথাটা বলেছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে কে সব থেকে বেশি বার বাজেট পেশ করেছে? বাজেট মানে হচ্ছে তোমার কি বলে, বাজেট কথাটি রয়েছে তোমার আর্টিকেল নাম্বার 112-তে। ঠিক আছে, মনে রাখবে। তবে একটা কথা খুব ভালো করে মনে রাখবে যে বাজেটের যে শব্দটা, এই শব্দটা কিন্তু 112 নম্বরে বলা নেই। 112 নম্বরে বলা হয়েছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে বার্ষিক অর্থনৈতিক খতিয়ান। ঠিক আছে, মানে এক বছরে সরকার কোন কোন খাতে কি কি খরচা করবে সেইটা বলা রয়েছে। বাজেট এই কথাটা তো আমরা বানিয়েছি। তো পরীক্ষায় কিন্তু এইটাও কোয়েশ্চেন দিয়ে দেয় যে কোনটা সংবিধান সংবিধিত নয়, তো বাজেট শব্দটা নেই কিন্তু। তো 112 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বাৎসরিক অর্থনৈতিক খতিয়ান। ঠিক আছে, তো সেইটা পেশ করে সবসময় ফিনান্স মিনিস্টার। ঠিক আছে, ফিনান্স মিনিস্টার মনে থাকবে, অর্থমন্ত্রী, প্রত্যেক ফেব্রুয়ারি মাসে। তো এটা বেশিবার পেশ করেছেন অপশন নাম্বার বি, মোরারজি দেশাই।
মনে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে যে বাজেট হচ্ছে প্রথম মহিলা যিনি ছিলেন পেশ করেছিলেন তার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কিন্তু প্রথম মহিলা ইন্দিরা গান্ধী পেশ করেছিলেন, কিন্তু ফিনান্স মিনিস্টার হিসেবে নয়, প্রধানমন্ত্রী হিসেবেই ছিলেন। তিনি হচ্ছে ফিনান্স মিনিস্টারের দায়িত্ব পালন করছিলেন সেই সময়টাতে। ওকে, আচ্ছা, তার ফিনান্স মিনিস্টার যে ছিলেন তিনি হচ্ছে রিজাইন করেছিলেন সেই কারণে। কিন্তু ফুল টার্ম ফিনান্স মিনিস্টার বা অর্থমন্ত্রী হিসেবে যিনি পেশ করেছিলেন মহিলা, তার নাম হচ্ছে নির্মলা সীতারমন। ঠিক আছে, নির্মলা সীতারমন, মনে থাকবে। আচ্ছা, উত্তরটা মোরারজি দেশাই, মনে রেখে দিও। পরবর্তী প্রশ্ন বলছে মালভূমি অঞ্চলে যে ছোট ছোট পাহাড়গুলো স্থানীয় ভাষায় কি বলে, যেগুলো তার নাম কি? পাহাড়ি অঞ্চলে বা মালভূমি অঞ্চলে যে ছোট ছোট পাহাড়গুলো রয়েছে সেগুলো ডুংরি, অর্কিডের দেশ, নাকি উভয়ই বলে, না কোনোটি নয়? উত্তর অপশন নম্বর এ বলে। এটা তো মনে হচ্ছে একটুখানি গন্ডগোল হয়েছে জানো, অপশন এদিক ওদিক হয়ে গেছে। যাই হোক, পরের কোশ্চেনটা দেখি। আচ্ছা, উত্তরটা কিন্তু এটাই হবে, হ্যাঁ, অর্কিডের তোমার কি বলে, তোমার ডুংরি হবে। ডুংরিকেই বলে হচ্ছে তোমার ছোট ছোট পাহাড়ি পাহাড় বলে। পরের প্রশ্ন বলছে উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণের দ্রাব্যতা হ্রাস পায় কোনটি? এবার দেখো, প্রশ্নটা যদি বুঝতে লাগে খুব ভালো করে বুঝবে। মনে করো একটা সলিড, মানে তোমার একটা দ্রবণ রয়েছে, তার মধ্যে মনে করো জলই আমরা রেখে দিয়েছি। এবার জলের মধ্যে যদি তুমি চিনি গলিয়ে দাও, ঠিক আছে, চিনি যদি গুলিয়ে দাও, তাহলে ঠান্ডা জলে যতটা না তাড়াতাড়ি গুলবে, যদি আমরা জলটাকে আমরা কি করি, এখানে যদি মনে একটা বার্নার রয়েছে, এটা ইলেকট্রিসিটি, এখান থেকে আগুন জ্বলছে, তো বার্নারের সাহায্যে যদি এটাকে আমরা উত্তপ্ত করি, তাহলে জলটা গরম হবে, তাহলে চিনি তাড়াতাড়ি গলে যাবে। তাহলে এক কথায় বলা হচ্ছে তোমার গরম জলে চিনি, লবণ এগুলো তাড়াতাড়ি গলে যায়, তার মানে দ্রাব্যতা কি হয়ে যায়, বেড়ে যায়। উষ্ণতা উষ্ণতা বৃদ্ধি হলে তোমার কি হয়, সমানুপাতিক সম্পর্ক, দ্রাব্যতাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, দ্রাব্যতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এইটাই সাধারণ কনসেপ্ট, কিন্তু এমন একটা ব্যাপার জিনিস রয়েছে যেটা হচ্ছে তার উষ্ণতা বৃদ্ধি পেলে উল্টো হয়ে যায়, দ্রাব্যতা কমে যায়। ঠিক আছে, সেটা কি এটা তোমার হচ্ছে আহ এটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট, অপশন নাম্বার এ। তারপরে এটা সোডিয়াম ক্লোরাইড, লবণ আমরা জানি প্রত্যেকে। ঠিক আছে, এটা তো লবণ। তারপরে হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড মানে হচ্ছে তোমার চুন জলে গুললে গোলা চুন আর কি। ঠিক আছে, ওটাকে কি বলে, পলি চুন বলে না তো, কি বলে ওটাকে, যাই হোক, তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড বলে এটাকে। তারপর একটা রয়েছে তোমার এটাকে বলা হচ্ছে তোমার লিড নাইট্রেট। এটা হচ্ছে লিড নাইট্রেট। এবার এক কথায় মনে রাখবে, চুন যখন আমরা জলে গুলে দিই, তাহলে সেটা জলীয় দ্রবণ হয়ে গেল। এবার সেই চুনের জলীয় দ্রবণটাকে যদি উত্তপ্ত করি, তার দ্রাব্যতা বাড়ার বদলে কমে যাবে। আনসার ইজ অপশন নাম্বার সি। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, মনে থাকবে তো। আচ্ছা, পরের প্রশ্ন বলি আমরা। বলছে যে কোন রাজ্যে সর্বাধিক এটা রিভার রাইন হবে, এটা হবে হচ্ছে তোমার রিভার রেভাইন। ঠিকই আছে, রেভাইন ল্যান্ড। ঠিক আছে, ঠিকই আছে এটা, হ্যাঁ। এটা র্যাভাইন ল্যান্ডই। র্যাভাইন ল্যান্ড মানে এমন অঞ্চল যেটা মনে করো ক্যানিয়নও নয়, এমন কিছু ক্ষয়ে যাওয়া অঞ্চল যেটা অনেক গভীরও নয়, আবার হচ্ছে তোমার একেবারে সমতলও নয়, তো সরু একটা সংকীর্ণ একটা এলাকা। ওই ছবি আনলে ভালো হতো, আমি পরের দিন থেকে ছবি আনার চেষ্টা করবো ওই সমস্ত জিনিসের। তো এইটাকে র্যাভাইন ল্যান্ড বলা হয়। তো র্যাভাইন ল্যান্ড রয়েছে ক্ষয়ের ফলেই হয় উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, নাকি হরিয়ানা? তো আনসার হবে অপশন নাম্বার এ, উত্তরপ্রদেশে এটা দেখা যায়। ঠিক আছে, উত্তরপ্রদেশে দেখা যায় র্যাভেনা। দেখেছো, কোশ্চেন খুব ভালো, কিন্তু মেন্সের কোশ্চেন এগুলো সব। পরবর্তী প্রশ্ন বলছে আমাদের দেশে নিচের কোনটি বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে? বৈদেশিক মুদ্রা জানো কি? বৈদেশিক মুদ্রা মনে হচ্ছে তোমার বিদেশি অর্থ ভান্ডার, যেটা যে ডলার, তারপরে পাউন্ড, এই সমস্ত বিদেশি যে ইয়েগুলো, সেই তহবিলটা কি রক্ষা করে? সেটা কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই মানে হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থ মন্ত্রক ফিনান্স মিনিস্ট্রি, নাকি হচ্ছে এক্সিম ব্যাংক? উত্তর অপশন নাম্বার এ। এটা তোমার আরবিআই এর হাতেই থাকে যে ভারতবর্ষ বা আমাদের দেশে কত পরিমাণ বৈদেশিক মুদ্রা থাকবে বা কিছু। ঠিক আছে, আচ্ছা, যেই দেশের এই বৈদেশিক মুদ্রা ভান্ডার যত বেশি, সেই দেশের মনে করবে তোমার আহ মানে ধনী দেশ, তার হচ্ছে তোমার অর্থনৈতিক দিক থেকে পুরো ইন্টারন্যাশনাল মার্কেটে শক্তিশালী একটি দেশ। ঠিক আছে, আচ্ছা বেশ।
আমরা একটা কথা মনে রাখবো যে আরবিআই মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল 1935 সালে, ঠিক আছে, 1935 সাল, এবং এটিকে জাতীয়করণ করা, এটা 1935 মানে সাল দেখেই বুঝতে পারছো যে এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, এবং ব্রিটিশ আমলে তৈরি হওয়া মানে এটা একটা তোমার প্রাইভেট কোম্পানি ছিল, মানে প্রাইভেট ছিল। তারপর এটাকে ন্যাশনালাইজ করা, জাতীয়করণ করা হয়েছে দেশ স্বাধীনের পর 1949 সালে। এটির প্রথম হেডকোয়ার্টার ছিল হচ্ছে তোমার কলকাতাতে, কলকাতা। তারপরে এইটাকে শিফট করে নিয়ে যাওয়া হয় 1937 সালে, এটাকে নিয়ে যাওয়া হয় বোম্বেতে, ঠিক আছে। তৎকালীন বোম্বে ছিল, এখন তো মুম্বাই, বোম্বে, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে, আরবিআই এর যে লোগো থাকে সেটা কোন প্রাণীকে দেখা যায়, সেটা হচ্ছে টাইগার দেখা যায়, ঠিক আছে, এটাও পরীক্ষায় কিন্তু আসে। আচ্ছা, এসবিআই কত সালে তৈরি হয়েছিল, মনে রাখবে এসবিআই তৈরি হয়েছিল 1955 সাল, 1955 সাল, এখানে লিখে দিলাম, খেয়াল রেখে দিও, ঠিক আছে। অর্থমন্ত্রক জানো ফিনান্স মিনিস্টার কথা বলছে। এক্সিম ব্যাংক এটা হচ্ছে তোমার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, এক্সপোর্ট এক্সপোর্ট এক্সপোর্ট, আর ইম মানে হচ্ছে তো ইম্পোর্ট, মানে হচ্ছে তোমার রপ্তানি এবং আমদানি সংক্রান্ত যে ব্যাংক সেটা হচ্ছে তোমার এক্সিম ব্যাংক, যার হেডকোয়ার্টার বোম্বেতে রয়েছে, মানে মুম্বাইতে রয়েছে, ঠিক আছে, মুম্বাই। এবার মুম্বাইতে এক্সিম ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে, কি করে মনে রাখবো, তার কারণ আমরা জানি মুম্বাই হচ্ছে সব থেকে বড় বৃহত্তম বন্দর, বন্দরের মধ্যে দিয়েই তোমার আমদানি রপ্তানি হয়, তো সেখান থেকেই মনে রাখতে পারো এক্সিম ব্যাংকের হেডকোয়ার্টার মুম্বাইতে রয়েছে, ঠিক আছে। আর এটি তৈরি হয়েছিল 1982 সালে, 1982 সালে। আমি তোমাদের কথা দিলাম এই ধরনের কোয়েশ্চেন্স পরীক্ষায় আসবে, এবং তোমরা পরীক্ষার জন্য ওয়েট করতে হবে না। আমার এই কোয়েশ্চেন্স গুলো যখন পড়ছো, তারপরে তোমরা নিজেরা তো প্র্যাকটিস সেট করছো না কোনো না কোনো, তখন দেখবে এই ধরনের প্রশ্নই আসবে। আর দেখো কোয়েশ্চেন তো একটা এখানে, আর কতগুলো ইনফরমেশন বললাম আমি এখান থেকে, কতগুলো তুমি তথ্য জানতে পারলে, যেখান থেকে কোনো না কোনো কিছু তোমার পরীক্ষার সেটে আসবে এবং পাবেই পাবে। সেই জন্য আমি বলছি রেগুলার তুমি মানে সপ্তাহে 3 দিন একদম সঠিক টাইমে আমার এখানে চলে আসবে, ক্লাসে চলে আসবে, তোমরা ফুল ভালো প্র্যাকটিস হয়ে যাবে, ভালো রিভিশন হয়ে যাবে, বেস্ট রিভিশন হবে। পরবর্তী প্রশ্ন বলছে বিচার বিভাগ কর্তৃক প্রণীত আইনকে কি বলা হয়। বিচার বিভাগ আমরা জানি আইনকে চালু করতে পারে পার্লামেন্ট, ঠিক আছে, আমাদের হচ্ছে সংসদ হচ্ছে আইন প্রণয়ন করতে পারে, কিন্তু বিচার বিভাগ মানে হচ্ছে তোমার জুডিশিয়ারির কাছেও ক্ষমতা রয়েছে আইন চালনা করার। কিন্তু সেই আইনটাকে আমরা কি আইন বলবো, কেস আইন, সাধারণ আইন, প্রশাসনিক আইন, নাকি আইনের বিধি? তাহলে অপশন নাম্বার এ, কেস আইন, ঠিক আছে, কেস আইন। পরবর্তী প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কবে প্রকাশিত হয়েছিল। এইটা তো আগে স্টার দেবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই তাৎপর্যপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের মানব মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এইচডিআই, ঠিক আছে, এই এইচডিআই প্রথম পশ্চিমবঙ্গে এসেছিল 1904 সালে, পশ্চিমবঙ্গে প্রথম পাবলিশ হয়েছিল, ঠিক আছে। আর সব থেকে পিছিয়ে পড়া জেলা ছিল মালদা, এই রিপোর্ট অনুযায়ী মালদা, ঠিক আছে, মালদা। যারা মালদা থেকে আছো তারা কিন্তু খুব মন দিয়ে বুঝবে, দেখো মালদা জেলা তোমরা যারা থাকো তারা পড়াশোনা করো, খুব পরিশ্রম করো, এবং পড়াশোনা করে তোমার জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমাদেরই রয়েছে। তো চাকরি বাকরি করবে, চাকরি করে তোমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে কিন্তু অবশ্যই এডুকেশনই একমাত্র মাধ্যম যেটার মাধ্যমে উন্নতি করা যায়, ঠিক আছে। শিক্ষার বিকল্প কিছু হয় না। তারপরে হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার পিছিয়ে পড়া জেলা ছিল মালদা, শুনতে খারাপ লাগলেও কিন্তু এটা রিয়ালিটি ছিল, এবং হচ্ছে এই জেলাকে এগিয়ে নেওয়ার যা দায়িত্ব তোমাদেরই রয়েছে, তোমাদের কাঁধেই রয়েছে। আচ্ছা, সব থেকে এগিয়ে থাকা জেলা, সব থেকে বুঝতেই পারছো কোথায় হবে, কলকাতা, ঠিক আছে, ওকে। আচ্ছা, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সবার প্রথম ইন্টারন্যাশনালি পুরো বিশ্বে পাবলিশ হয়েছিল 1990 সালে, ঠিক আছে, 1990 সালে। এটাকে পাবলিশ করে ইউএনডিপি, ঠিক আছে, ইউএনডিপির পুরো নাম বলে দিচ্ছি ইউনাইট। যখনই তুমি ইউএন দেখবে না তখনই মনে রাখবে ইউনাইটেড নেশন। তো ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম পুরোটার নাম, এটা তৈরি হয়েছিল 1965 সালে, 1965, যার হেডকোয়ার্টার রয়েছে তোমার নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্ক, আমি ছোট করে লিখে দিলাম। পরের প্রশ্ন বলবো, বলছে যে দশম পরিকল্পনায় বরাদ্দ অর্থ কোন ক্ষেত্রকে সর্বাধিক উৎসাহিত করেছিল। দশম পরিকল্পনা পঞ্চবার্ষিকী মোট 12টা এসেছিল, ঠিক আছে। প্রথমটা 1951 সালে এসেছিল, ঠিক আছে। আর এটাকে প্ল্যান করতো প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশন মানে হচ্ছে তোমার আহ পরিকল্পনা কমিশন, পরিকল্পনা। আর এটাকে বাস্তবায়িত করতে হচ্ছে তোমার এনডিসি, এনডিসি, ঠিক আছে, মানে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ঠিক আছে, কি বলে এটাকে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, জাতীয় উন্নয়ন পর্ষদ, এটা হচ্ছে জাতীয় উন্নয়ন পর্ষদ, আর এটা হচ্ছে তোমার জাতীয় পরিকল্পনা কমিশন, ঠিক আছে। আচ্ছা, তো এইটা সব থেকে নজর দিয়েছিল শক্তি, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক পরিষেবা। উত্তর হবে অপশন নাম্বার এ, ঠিক আছে, অপশন নাম্বার এ, শক্তি। শক্তি মানে বিদ্যুৎ উৎপাদন, শক্তি উৎপাদনের ক্ষেত্রে।
পরবর্তী প্রশ্ন বলছে লোকসভার স্পিকার রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয় নাকি প্রধানমন্ত্রী সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয় নাকি লোকসভার সাংসদদের দ্বারা নির্বাচিত হয় নাকি সাংসদদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশন বসে তারপর উভয় কক্ষের সাংসদদের দ্বারা নির্বাচিত। উত্তর কি হবে, কার কথা বলছে, লোকসভার স্পিকারের কথা বলছে। ঠিক আছে, তো স্পিকার হচ্ছে তোমার অপশন নাম্বার সি, লোকসভার সাংসদদের দ্বারা। মানে লোকসভাতে যতজন এমপি থাকে ইনক্লুডেড প্রাইম মিনিস্টার, মনে রাখবে প্রধানমন্ত্রীও কিন্তু একজন সাধারণ এমপি, কিন্তু সাধারণ অবস্থাতে। ঠিক আছে, তো এখন বর্তমানে 543 জন এমপি রয়েছে ভারতবর্ষে। এই 543 জনের ভোটের মাধ্যমেই হচ্ছে তোমার স্পিকার নির্ধারিত হয়। ঠিক আছে, আচ্ছা, তার মানে স্পিকারের দুবার ভোট হয়, একবার তো তাকে এমপি হিসেবে জিততে হবে যে কোনো লোকসভা কেন্দ্রে, তারপরে সে পার্লামেন্টে যাবে এবং তিনি যদি রুলিং পার্টির হয়ে থাকে তার নাম নমিনেট করবে এবং তাকে এই 543 জনের ভোট পেয়ে তাকে জিততে হবে, তারপরে সে স্পিকার হবে। মনে থাকবে। পরের প্রশ্ন, রাজ্য আইনসভার সদস্যগণ জনস্বার্থে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। মানে রাজ্য আইনসভার সদস্যগণ জনস্বার্থে কোনো আইন আনতে পারেন কোথায়, নিন্দা প্রস্তাবের মাধ্যমে, অনাস্থা প্রস্তাবের মাধ্যমে, ছাঁটাই প্রস্তাবের মাধ্যমে, মানে কি মুলতবি প্রস্তাবের মাধ্যমে। রাজ্যের মুলতবি প্রস্তাব, অপশন নাম্বার ডি আনসার হবে। ঠিক আছে, মুলতবি প্রস্তাব। পরবর্তী প্রশ্ন বলছে অর্থনীতির পরিভাষা স্ট্যাগফ্লেশনের অর্থ কি। আগে তো এটাকে স্টার দেবে, খুবই তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্ট্যাগফ্লেশন হচ্ছে, আমরা ইনফ্লেশন নাম শুনেছি, যেটাকে আমরা মুদ্রাস্ফীতি বলি। মুদ্রাস্ফীতি লেখাই আছে, মুদ্রাস্ফীতি নাকি মন্দার সাথে মুদ্রাস্ফীতি নাকি মুদ্রা সংকোচন নাকি কোনোটিই নয়। প্রথমত তুমি জানো মুদ্রাস্ফীতি কাকে বলে। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে তোমার জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া, সেটাই হচ্ছে মুদ্রাস্ফীতি, মানে টাকার দাম কমে যাওয়া। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার মুদ্রাস্ফীতি তো হবেই, সাথে হচ্ছে মন্দাও দেখা দেবে, মানে চাহিদা, মন্দাও দেখা দেবে। ঠিক আছে, তো অপশন নাম্বার বি একদম 100% কারেক্ট হবে। তোমার মুদ্রাস্ফীতির সাথে হচ্ছে তোমার চাহিদা কমে যাওয়া, সেটাই হচ্ছে মন্দা দেখা দেবে, সেটাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। এটা এই সিচুয়েশনটা খুবই খারাপ সিচুয়েশন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে 717 নম্বর এ এই জাতীয় সড়ক পশ্চিমা বলকে কোন রাজ্যের সঙ্গে যুক্ত করেছে। ঠিক আছে, এটা উত্তর হবে কোন রাজ্যের সাথে যুক্ত করেছে, অপশন নাম্বার সি, সিকিমে রয়েছে এটা। ঠিক আছে, এটা পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গকে তো জাতীয় সড়ক পশ্চিমবঙ্গকে কোন রাজ্যের সঙ্গে যুক্ত করেছে, সিকিম রাজ্যের সাথে। পশ্চিমবঙ্গ এটা, আচ্ছা, মানে তোমার এটা। পরের প্রশ্ন হচ্ছে দারুচিনির দ্বীপ কোনটিকে বলা হয়। এটা একেবারে সোজা, দারুচিনির দ্বীপ নরওয়ে, শ্রীলঙ্কা, মালদ্বীপ নাকি আন্দামান। আনসার ইজ অপশন নাম্বার বি, শ্রীলঙ্কাকে বলা হয়। ঠিক আছে, দারুচিনির শহর। আচ্ছা, পরের প্রশ্ন, সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত। সালাল জলবিদ্যুৎ কেন্দ্র এটি জম্মু কাশ্মীরে, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ নাকি এদের কোনোটিই নয়। আনসার তোমরা মনে মনে ভেবে নিয়েছো, উত্তর হবে অপশন নাম্বার এ, সালাল, ধুলাস্তি, বাগলিয়ার। এই তিনটে, এগুলো হচ্ছে সব জলবিদ্যুৎ প্রকল্প, মানে তিনটে হচ্ছে তোমার এই বাঁধ। ঠিক আছে, এই বাঁধ তিনটে অবস্থিত চেনাব বা চন্দ্রভাগা নদীতে অবস্থিত, চেনাব বা চন্দ্রভাগা নদীতে বা চন্দ্রভাগা নদীতে সালাল অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন মনে রাখবে, ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ কোনটা। উপকূলীয় হ্রদ বৃহত্তম বলেছে আবার। ঠিক আছে, পুলিকট, চিল্কা, প্যাংগং নাকি কোল্লেরু। দেখো প্যাংগং আগেই আউট, তার কারণ হচ্ছে এখানে উপকূলীয় হ্রদ নয়, এটা হচ্ছে তোমার লাদাখে পড়ে, লাদাখে পড়ে হচ্ছে প্যাংগং। কোল্লেরু, হ্যাঁ এটা কোল্লেরু হচ্ছে তোমার এপি মানে অন্ধ্রপ্রদেশে পড়ে। আর পুলিকট পরে হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ এবং হচ্ছে তোমার তামিলনাড়ুর ওই সীমানা বরাবর পুলিকট। আর পুলিকট থেকে একটা জিনিস মনে রাখবে, পুলিকটের মধ্যেই শ্রীহরিকোটা অবস্থিত, শ্রীহরিকোটা। ঠিক আছে, শ্রীহরিকোটা। দেখো একই কথা আমি প্রত্যেকটা সেটে বলি, তার কারণে হচ্ছে তোমার মাথাতে বসিয়ে দেওয়া এই সমস্ত জিনিসগুলো। ঠিক আছে, শ্রীহরিকোটাতেই সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অবস্থিত, যেখান থেকে আমাদের রকেট লঞ্চ করা হয়। ঠিক আছে, আনসার বুঝতেই পারছো, অপশন নাম্বার বি হয়ে যাবে চিল্কা। এটি হচ্ছে কোথায় অবস্থিত, ওড়িশাতে। আর চিল্কাই হচ্ছে বৃহত্তম উপকূলীয় হ্রদ, বা হচ্ছে তোমার লেগুন বলে, এটাকে কি বলে, লেগুন।
লেগুন কাকে বলে? যে সমস্ত হ্রদ হচ্ছে তিন দিক জল দ্বারা বেষ্টিত আর একদিক হচ্ছে সমুদ্রের সাথে কানেক্টেড, ঠিক আছে। হীরা, মতি, কল্যাণ সোনা এগুলো উচ্চ ফলনশীল কোন ফসলের বীজ? এগুলো হচ্ছে ধান, গম, ভুট্টা নাকি হচ্ছে তোমার কোনোটিই নয়? উত্তর হবে অপশন নাম্বার এ, না, গম 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 গম, ঠিক আছে। ধানে হচ্ছে জয়া, রত্না এগুলো জড়িত, ঠিক আছে। উত্তরের সমভূমিতে কোন মৃত্তিকা সাধারণত পাওয়া যায়? এইটাও একটা ছোট্ট মানে সোজাই প্রশ্ন। উত্তরের সমভূমিতে হচ্ছে প্রচুর পরিমাণে নদী প্রবাহিত হয়, তো অ্যালুভিয়াল মানে হচ্ছে তোমার পলি মাটি, ল্যাটেরাইট মাটি মানে লাল মাটি, মানে লাল রঙের লাল মাটি লাল মাটি আলাদা কিন্তু, ঠিক আছে। আর রেগুর মাটি হচ্ছে কালো মাটি, বা ব্ল্যাক কটন সয়েলও বলা হয় এটাকে, কার্পাস মৃত্তিকাও বলা হয়, কার্পাস মৃত্তিকা। আর এদের কোনোটি নয়, তাহলে বুঝতে পারছো উত্তর ভারতে অপশন নাম্বার এ, অ্যালুভিয়াল সয়েল জায়গায় পলি মাটি দেখা যায়, ঠিক আছে। আর রেগুর মাটিতে কার্পাস চাষ হয় ভালো, আমি বলে দিলাম। এটা হচ্ছে কোথায় পাওয়া যায় বেশি? তোমার মহারাষ্ট্রে। এই মহারাষ্ট্রতে পাওয়া যায়। এখানে হচ্ছে তোমার ব্যাসল্ট শিলায় তৈরি হয় এটা, ব্যাসল্ট, ঠিক আছে। আর ল্যাটেরাইট মাটি হচ্ছে তোমার মালভূমি অঞ্চলগুলোতে দেখা যায়, আমাদের পুরুলিয়া অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়, অনুর্বর মাটি, কাঁকুড়ে মাটি। পরবর্তী প্রশ্ন বলছে মেঘের গুরু গুরু ডাক সব, গুরু গুরু ডাক শব্দের, ঠিক আছে, শব্দের কোন ধর্মের বৈশিষ্ট্য? যে সাউন্ড বা শব্দ যে ট্রাভেল করে এটা হচ্ছে তোমার কোন বৈশিষ্ট্য? অনুরণন, অনুনাদ, প্রতিফলন নাকি কম্পন? দেখো প্রতিফলিত হয়, মেঘ অনেকগুলো থাকে তো, এদিকে এদিকে মেঘ থাকে, এদিকে মেঘ থাকে, এখানে মেঘ থাকে, তো মেঘে কি হয় শব্দগুলো বাজে, তাই ধাক্কা খায়, ঠিক আছে। তো প্রতিফলন তো হয়, কিন্তু এটা হচ্ছে অনুরণন, অনুরণন, ঠিক আছে। অনুরণন হচ্ছে গুরগুর গুরগুর শব্দ হয়, বারে বারে একই প্রতিধ্বনিত হওয়া, ওইটাকে বলা হয় অনুরণন। পরের প্রশ্ন বলছে ভারতের সবচেয়ে বেশি বড় উপজাতি গোষ্ঠী কোনটা? অপশন বলছে ভিল, গোন্ড, সাঁওতাল নাকি থারুর। উত্তর যারা জানো না তারা সাঁওতাল বলবে, তারা ভুল হয়ে যাবে। উত্তরের অপশন নাম্বার এ, ভিল হচ্ছে সব থেকে বেশি, প্রায় 33% মতন থাকে। আর সেকেন্ড নাম্বারে গোন্ড আসে, এরা হচ্ছে সেকেন্ড নম্বরে পড়ে, ঠিক আছে। ভিল এরা হচ্ছে এমপি, রাজস্থান, গুজরাট এই সমস্ত এলাকাতে তোমার ভিল উপজাতি পড়ে। তোমরা ছোটবেলায় পড়েছো? ছোটবেলায় কি, এখনই তো পরীক্ষার জন্যই আসে এই কোশ্চেন গুলো। রেলের কোশ্চেন হোক বা যে কোনো এক্সামে আসতে পারে, যে ভিলরা একটি তোমার মুভমেন্ট করেছিল, ঠিক আছে, মানে আন্দোলন করেছিল, ভিল আন্দোলন বলা হয়। এই ভিল আন্দোলন কোথায় হয়েছিল সেটাও তো তোমার উত্তর হবে খানদেশ। খানদেশ কোথায়? খানদেশ হচ্ছে রাজস্থান এবং হচ্ছে তোমার গুজরাট, মধ্যপ্রদেশের ওই অঞ্চলটাতে খানদেশ পড়ে, তো সেই অঞ্চলে ভিল আন্দোলন হচ্ছিল ভিল উপজাতিদের দ্বারা। পরের প্রশ্ন বলছে নিচের ধাতুগুলির কোনটির গলনাঙ্ক কম? কম গলনাঙ্ক, অল্পতেই গলে যাবে, সেটাকে গ্যালিয়াম হবে, তামা, নিকেল নাকি অ্যালুমিনিয়াম? আনসার ইজ অপশন নাম্বার এ, গ্যালিয়াম হবে, ঠিক আছে। আচ্ছা, গলনাঙ্ক সব থেকে কম হচ্ছে গ্যালিয়ামের, তো এইভাবে মনে রাখতে পারো যে গলন গলে যাবে বলেই গ্যালিয়াম নাম দিয়েছে, গলে যাবে গ্যালিয়াম, ওকে। আর যদি বলে ভারী ধাতু, ভারী যদি বলা হয় তাহলে উত্তর কি দেবে? অসমিয়াম, অসমিয়াম, ঠিক আছে। আর যদি বলা হয় হালকা ধাতু তাহলে বলবে লিথিয়াম, ঠিক আছে, লিথিয়াম। আচ্ছা দেখো অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম হচ্ছে সব থেকে বেশি মাত্রায় পাওয়া যায় পৃথিবীতে যে মেটাল, মেটাল কিন্তু ধাতুর কথা বলছি, ধাতু সব থেকে বেশি মাত্রায় যে ধাতুটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। আর এই যে নিকেল আছে, অ্যালুমিনিয়াম প্লাস নিকেল, এই দুটো মানে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে নিকেল প্লাস এর সাথে যদি কোবাল্ট মিশিয়ে দেওয়া হয় তাহলে তৈরি হয় একটা নতুন সংকর ধাতু, সেটাকে বলা হয় অ্যালনিকো, এল নিকো, ঠিক আছে। দেখো বোঝাই যাচ্ছে তিনটে নাম নিয়ে অ্যালনিকো হয়েছে। কোবাল্ট সিও হয়, হ্যাঁ বি হয় না, কোবাল্ট। তো এইটা কি, এই অ্যালনিকো এটা হচ্ছে তোমার স্থায়ী চুম্বক তৈরি করতে কাজে লাগে, ঠিক আছে, স্থায়ী চুম্বক, স্থায়ী চুম্বকতে অ্যালনিকো ধাতু তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন বলছে যে নিচের কোন রশ্মি তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের দ্বারা প্রভাবিত হয় না? চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না, তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে না? আলফা, বিটা, ধনাত্মক রশ্মি নাকি হচ্ছে তোমার গামা রশ্মি? আনসার ইজ অপশন নাম্বার ডি, গামা রশ্মি। আর যার ভেদন ক্ষমতা সব থেকে বেশি, ভেদন ক্ষমতা বেশি, আর সেই জন্যই ভেদন ক্ষমতা বেশি বলেই এই হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য ছোট, মানে অ্যাকচুয়ালি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ছোট বলে ভেদন ক্ষমতা বেশি, ঠিক আছে।
পরবর্তী প্রশ্ন বলছে কি, বলছে যে নিম্নলিখিত কোন ব্রহ্ম রাজার সাথে, ব্রহ্ম রাজা মানে হচ্ছে মায়ানমারের রাজা, ব্রহ্মদেশের রাজার সাথে 1826 খ্রিস্টাব্দে ইয়ান্দাবুর সন্ধি সংঘটিত হয়েছিল ব্রিটিশদের সাথে। আমরা জানি ইঙ্গ বর্মা যুদ্ধ হয়েছিল, সেই ইঙ্গ বর্মা যুদ্ধ 1826 সালে হয়েছিল একটি, এবং শেষ হয়েছিল ইয়ান্দাবুর সন্ধির মাধ্যমে। এটি ব্রিটিশের সাথে কোন রাজা ছিলেন? আলমপোয়া, পাগিডোয়া, বোদোপায়া নাকি কেউ নয়? আনসার ইজ অপশন নাম্বার সি, বোদোপায়া। ঠিক আছে, আনসার হয়ে বোদোপায়ার সাথে এই যুদ্ধটি হয়েছিল, সন্ধিটি। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও যদি দেখে থাকো তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু প্রশ্ন এবং হচ্ছে তোমার এক্সপ্লেনেশন যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, ভালো লাগলে লাইক করো, নাহলে দরকার নেই। আর যদি চ্যানেলে প্রথম হও তাহলে একটি সাবস্ক্রাইব করে দিও, যদি মনে করো পরবর্তী ভিডিও পেতে হয়। এতটা যখন দেখেছো তার মানে নিশ্চয়ই তোমার ভালো লেগেছে, সেই জন্যই দেখেছো। তার মানে একটা সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার সামনে চলে যায়, তাড়াতাড়ি করে যোগাযোগ করে দেখতে পারো তোমরা। শুধু পুলিশের জন্য নয়, আমি অনেক কিছুই ক্লাস করাই, তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিজিট করো, দেখো ভিডিও, অনেক ভালো ভালো ভিডিও রয়েছে, লাভ নিতে পারো। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভালো ভিডিও নিয়ে। ধন্যবাদ।